ঢাকা শহর দিনের আলোয় যতটা ব্যস্ত, রাতের অন্ধকারে ততটাই রহস্যময়। রমনা পার্কের দক্ষিণ পাশে লেকের কাছে পুরনো একটি বেঞ্চে বসেছিল দুই ছায়ামূর্তি। গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো তাদের মুখে পড়ছিল মাঝে মধ্যে, কিন্তু তবুও চেনা যাচ্ছিল না কারো চেহারা। শহরে তখন ঠান্ডা বাতাস, কিন্তু তাদের ফিস ফিস কথায় কেমন যেন গরম শ্বাসের মতো উত্তাপ লেগেছিল। একজন বলল, তুমি বুঝতে পারছো যে কাজটা কেউ করতে পারেনি 50 বছরে, সেটা করতে যাচ্ছে নতুন সরকার। অন্যজন ধীরে মাথা নেড়ে বলল, হ্যাঁ। ছায়ারা কাঁপতে শুরু করেছে। দূরে কোথাও অটোরিকশার শব্দ উঠে আবার মিলিয়ে গেল। সবকিছু যেন ইঙ্গিত দিচ্ছিল আজ রাতটা সাধারণ নয়, এটি এক যুগ ভাঙার রাত। অন্ধকারে বসা সেই দুই ব্যক্তি জানত এই শহরের গোপন কাহিনীতে আজ নতুন অধ্যায় লেখা হচ্ছে। এই অধ্যায়ে প্রথমবারের মতো ছায়ার সামনে আলো জ্বলে উঠছে। আর বাতাস যেন ঘোষণা দিচ্ছিল, বাংলাদেশ আর আগের মতো থাকবে না। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি যতটা রঙিন মানচিত্রে দেখা যায়, বাস্তবে এটি তার চেয়েও অনেক অন্ধকার। ব্রিটিশ বিদায়ের পর অঞ্চলের প্রতিটি রাষ্ট্র যখন গণতন্ত্রের উত্তরে দাঁড়িয়েছিল, তখন সমান্তরালে জন্ম নিয়েছিল আরেকটি শক্তি, ডিপ স্টেট। এই ডিপ স্টেট কোনো নির্বাচিত সংসদ নয়, এটি কোনো লিখিত সংবিধান নয়। এটি সেই গোপন শক্তি যাদের হাতে থাকে গুপ্ত তথ্য, রাষ্ট্রের দুর্বলতা আর ক্ষমতা বদলের চাবিকাঠি। পাকিস্তানে আইএসআই যতটা নিয়ন্ত্রণ করেছে রাজনীতি, ততটাই নিয়ন্ত্রণ করেছে দেশের পররাষ্ট্রনীতি, গণমাধ্যম, এমনকি দেশের অভ্যন্তরীণ মতাদর্শিক প্রবাহ। ইমরান খান থেকে জিয়াউল হক, কারা ক্ষমতায় থাকবে আর কারা থাকবে না তার নীল নকশা আইএসআই এর অন্ধকার কক্ষে তৈরি হতো। ভারতের র বা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং একইভাবে দক্ষিণ এশিয়ার বহু রাষ্ট্রে প্রক্সি গেম খেলেছে। শ্রীলঙ্কায়, নেপালে, আফগানিস্তানে, এমনকি বাংলাদেশেও র এর ছায়া স্পষ্ট ছিল। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় যা বলতো না তা বলতো র, দিল্লি যা দাবি করত না তা অর্জন করত র। বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরে বেশ কয়েক বছর নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেশে বিদেশে এমন জাল বিছানো হলো যার মধ্য দিয়ে যে সরকারকে ক্ষমতায় আসতে হোক, তাকেই টিকে থাকতে অদৃশ্য সমঝোতার দরকার হতো। ডিপ স্টেট তখন পরিণত হলো এক নীরব দানবে, যার মুখ দেখা যায় না, কিন্তু নিঃশ্বাস অনুভব করা যায় রাষ্ট্রের প্রতিটি সিদ্ধান্তে। এই দানবকে ভাঙা এত সহজ নয়, আর বাংলাদেশ বহু বছর ধরেই তার থাবায় বন্দী ছিল। গত 15 বছরের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বিতর্কিত অধ্যায় হল হাসিনা সরকারের পররাষ্ট্রনীতি। এটি এমন এক নীতি যেখানে বাংলাদেশের স্বার্থ বলার চেয়ে বেশি বলা হতো ভারতের স্বার্থ। একসময় দেখা গেল বাংলাদেশ কোন রাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি করবে, কোন রাষ্ট্রের সঙ্গে বন্দর সুবিধা ভাগ করবে, কোন রাষ্ট্রকে আকাশ সীমা দেবে, এসব সিদ্ধান্ত নেওয়া হয় ঢাকায় নয়, দিল্লির সাউথ ব্লকে। ডিজিএফআই ও র এর কর্মকর্তারা সরাসরি যোগাযোগ রাখত। গোপন চুক্তিগুলো যেভাবে এগোতো, পররাষ্ট্র মন্ত্রণালয় কখনো কখনো সেই চুক্তিগুলোর কথা জানতে পারত শেষ মুহূর্তে। অথচ সেসব চুক্তির দায়ভার নিতে হতো রাষ্ট্রকে। আর বাংলাদেশ, তার কূটনীতি তখন আর স্বাধীন রাষ্ট্রের কূটনীতি ছিল না, এটি পরিণত হয়েছিল এক ফাইল বাহকের ভূমিকায়, যার কাজ কেবল দিল্লির নির্দেশ বাস্তবায়ন করা। নিজেদের স্বার্থে ভারত চেয়েছিল বাংলাদেশকে তাদের পররাষ্ট্র পরিকাঠামোয় অংশ বানাতে, আর হাসিনা প্রশাসন সে দাবি পূরণ করেছিল বিনা দ্বিধায়। ফলে বাংলাদেশ হারিয়েছিল স্বাধীনতা, স্বর, সম্মান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার। 5 আগস্টের পর বাংলাদেশে ঘটল এক বিস্ময়কর দৃশ্য। যেখানে মানুষ ভেবেছিল শুধুই ক্ষমতার বদল ঘটবে, সেখানে আসলে বদলে গেল রাষ্ট্রের রাজনৈতিক ডিএনএ। তারেক রহমান ক্ষমতায় আসার পর প্রথম যে কাজটি করলেন, তিনি দিল্লিকে বুঝিয়ে দিলেন যে বাংলাদেশ আর অধীন রাষ্ট্র নয়। ভারতের বিমানকে আকাশসীমা ব্যবহার করতে নিষেধ করে তিনি দিলেন প্রতীকী বাট শক্তিশালী এক বার্তা। এই সিদ্ধান্ত কেবল পরিবহন, উড্ডয়ন বা টেকনিক্যাল বিষয় ছিল না, এটি ছিল দুই দেশের সম্পর্কের প্রকৃত চরিত্র বদলে যাওয়ার ঘোষণা। তারপর তিনি বললেন, পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে সরকার, গোয়েন্দা সংস্থা নয়। এ যেন ইতিহাসের সামনে একটি কালো পর্দা ছিঁড়ে নতুন প্রান্তর দেখার মুহূর্ত। বাংলাদেশে কেউ এই কথা এত স্পষ্ট করে কখনো বলেনি, কারণ সবাই জানে ডিপ স্টেটের বিরুদ্ধে কথা বলা মানে আগুনে হাত দেওয়া। কিন্তু তারেক রহমান জানলেন, স্বাধীন রাষ্ট্র গড়তে হলে এই আগুনে হাত দিতেই হবে। সরকার ব্যবস্থা পরিবর্তন করে গোয়েন্দা সংস্থাগুলোকে জনগণের অধীনে আনা, যে সাহস অতীতে কোনো সরকার দেখাতে পারেনি, এই সাহস রাজনীতিবিদদের নয়, এটি রাষ্ট্র নির্মাতার সাহস। হুমায়ুন কবির যখন ভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেন, তখন দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহল সকলে নীরব হয়ে শোনে, কারণ তিনি যা বলেছিলেন তা শুধু রাজনৈতিক বক্তব্য ছিল না, এটি ছিল বাংলাদেশ নামের রাষ্ট্রটির নতুন ভূখণ্ড চিহ্নিত করার ভাষা।
তিনি বললেন, গোয়েন্দা সংস্থার কাজ তথ্য দেওয়া, নীতি নির্ধারণ নয়। বাংলাদেশ তার নিজের স্বার্থ অনুযায়ী পররাষ্ট্রনীতি তৈরি করবে। এই কথাগুলো দিল্লিকে শুধু অস্বস্তিতে ফেলেনি, এগুলো দিল্লির বহু বছরের গোপন নিয়ন্ত্রণ ব্যবস্থার পর্দা সরিয়ে দিয়েছে এক লহমায়। বাংলাদেশের ডিজিএফআই এর যে অংশ রয়ের সঙ্গে সমন্বয় করে পররাষ্ট্রনীতি সাজাত, তাদের ভূমিকা এখন বাতাসে ঝুলে আছে। দিল্লির আশঙ্কা, বাংলাদেশ কি পাকিস্তানের মতো নির্ভীক কূটনীতি গড়ে তুলছে, নাকি চীনের মতো স্বার্থকেন্দ্রিক নীতি? কিন্তু নতুন সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাংলাদেশ কারো কপি করবে না, বাংলাদেশের নীতি অনুসরণ করবে। এই বার্তা দিল্লি, ওয়াশিংটন, বেইজিং সবার কাছে সমানভাবে পৌঁছেছে। বাংলাদেশ বহুদিন পর পররাষ্ট্রনীতিকে মানুষের কাছে ফিরিয়ে দিয়েছে। যেখানে আগে ছিল জলসীমা, সেনা চুক্তি, প্রক্সি যুদ্ধের চিন্তা, এখন সেখানে আছে মানুষের ভোট, মানুষের স্বার্থ, মানুষের মান সম্মান। কূটনৈতিক সম্পর্ক মানে এখন ভারত বাংলাদেশ নয়, চীন বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশ নয়, মানুষ থেকে মানুষ সম্পর্ক। এর মানে একটি দেশ যদি বাংলাদেশকে সম্মান দেয়, বাংলাদেশ সেই দেশকে সম্মান দেবে, আর যদি চাপ দেয়, বাংলাদেশ মাথা নত করবে না। এ যেন 1971-এর আত্মার নতুন পুনর্জন্ম। রাতে তেজগাঁওয়ের একটি পুরনো ভবনের জানালা থেকে আলো বের হচ্ছিল। সেই আলো কয়েক দশক ধরে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করেছে, অদৃশ্য নির্দেশ দিয়ে, গোপন বৈঠক করে। আজ সেই আলো বন্ধ হলো। দূরে কোথাও মসজিদের মিনার থেকে ভেসে এলো আজান। শহরের রাস্তায় জেগে থাকলো কেবল কয়েকটি স্ট্রিট লাইট আর বাংলাদেশের ভবিষ্যতের নীরব হৃদস্পন্দন। একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা বাইরে দাঁড়িয়ে ফিসফিস করে বললেন, এখন নতুন সময়, নতুন বাংলাদেশ। বাতাস থমকে রইল, শহর নিঃশ্বাস আটকালো, আর ইতিহাস তাকিয়ে রইল। যা ঘটছে তা দক্ষিণ এশিয়ার শক্তির মানচিত্র পাল্টে দিতে পারে। কিন্তু প্রশ্ন এখনো অমীমাংসিত, ডিপ স্টেট কি সত্যিই শেষ, নাকি অন্ধকার নতুন ছদ্মবেশে আবার ফিরে আসবে?